বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। আমি সৈয়দ মোহাম্মদ আলমগীর, সিনিয়র সহকারী শিক্ষক, গণিত, মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল। মীর নওয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল কর্তৃক অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। আমাদের গণিতে 4টি বিভাগে পরীক্ষায় প্রশ্ন আসে। মোট 5টি শাখা আছে, 4টি বিভাগ। আমি একটু বিভাগগুলো লিখি। একে আমাদের বীজগণিত, দুই নম্বরে আমাদের জ্যামিতি, তিন নম্বরে আমাদের ত্রিকোণমিতি, ও পরিমিতি। চার নম্বরে পরিসংখ্যান। আমরা কি দেখতে পেলাম? আমাদের গণিতের 4টি অংশ আমরা দেখলাম। এই 4টি অংশ থেকে প্রত্যেকটি অংশের প্রশ্ন আর থাকবে পরীক্ষায়, এবং প্রত্যেকটি প্রশ্নের আলাদা আলাদা আনসার করতে হবে। তো আমরা আজকে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ত্রিকোণমিতি। বাস্তব সমাজে আমরা প্রতিদিন দালান কোঠা তৈরির ক্ষেত্রে নানাবিধভাবে ত্রিকোণমিতির প্রয়োগ দেখতে পাই। ত্রিকোণমিতির মধ্যে ত্রিভুজ নিয়ে আলোচনা, ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজের আলোচনাই হচ্ছে মুখ্য বিষয়। আমরা যদি একটু দৃষ্টিপাত করি, আমাদের যে ক্লাসরুম, আমাদের এখানে যে চেয়ার টেবিল, হাই বেঞ্চ লো বেঞ্চ আছে, অথবা আমাদের যে বোর্ড আছে, প্রত্যেকটার মধ্যে আমরা সমকোণী ত্রিভুজ দেখতে পাই। প্রাচীনকাল থেকে মানুষ নানাবিধভাবে ত্রিকোণমিতির ব্যবহার করে আসছেন। প্রথম দেখা গেছে নদীর প্রস্থ নির্ণয়ের ক্ষেত্রে নদীর এক পারে দাঁড়িয়ে অন্য পারের নির্ণয় করা হয়েছে ত্রিকোণমিতির ব্যবহারের মাধ্যমে। গাছের উচ্চতা নির্ণয়ের ক্ষেত্রে গাছের ছায়া দেখে খুঁটির মাধ্যমে গাছের উচ্চতা বা গাছের দৈর্ঘ্য নির্ণয় করা হয়েছে। তাই আধুনিক শিক্ষা ব্যবস্থায় ত্রিকোণমিতির লব্ধ জ্ঞান, অর্জিত জ্ঞান খুবই প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, ত্রিকোণমিতি নিয়ে অনেক বিখ্যাত গণিতবিদ তাদের গবেষণা কার্য সম্পাদন করেছেন। তাদের অর্জিত গবেষণার মাধ্যমে আজকের আমাদের আধুনিক ত্রিকোণমিতির প্রয়াস। ষোড়শ শতাব্দীর বিখ্যাত গণিতবিদ বার্তলোমিও পিটার্সকার্স সর্বপ্রথম ত্রিকোণমিতির ইংরেজি শব্দ ত্রিগোনোমেট্রি ব্যবহার করেন। তিনি বিজ্ঞানী হেচিকাসের ত্রিকোণমিতির টেবিলের উন্নতি সাধন করেন। এশিয়া মহাদেশে প্রাচীন ভারতের সবচেয়ে বিখ্যাত গণিতবিদ ও জ্যোতিষবিদ আর্যভট্ট আধুনিক ত্রিকোণমিতির সূত্রপাত করেন। তিনি প্রথম ত্রিকোণমিতিতে সাইন, বারসাইন, বিপরীত সাইনের ব্যবহার করেন। এছাড়া গ্রিক জ্যোতিষবিদ ও গণিতবিদ হিপারকাসকে ত্রিকোণমিতির ধারণার প্রবর্তক হিসেবে বিবেচিত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমরা আলোচনার পর আমরা কি কি করতে পারবো আমরা একটু দেখি। আজকের আমাদের আলোচনার বিষয় শিক্ষণফল: 1. সমকোণী ত্রিভুজের বাহুগুলার নামকরণ করতে পারবে। 2.
সমকোণী ত্রিভুজের বাহুগুলার অনুপাত নির্ণয় করতে পারবে। সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের আজকের আলোচনায় আমরা প্রথমে সমকোণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু বোর্ডে তাকাই। আমরা কি দেখতে পাচ্ছি? এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আমরা এই সমকোণী ত্রিভুজের বাহুগুলার নামকরণ করব। আমরা এখানে এই সমকোণী ত্রিভুজ কাকে বলে আমরা কি জানি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আমাদের এই পরিমাণ নির্ণয় করার জন্য চান্দাইজ করি, চান্দার সাহায্যে আমরা যে কোণটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের এ বি সি কোণ, এ বি সি কোণ সমান হচ্ছে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ। অর্থাৎ কি কোণ? সমকোণ। যেহেতু এ বি সি 90 ডিগ্রি সমকোণ হলো, সেক্ষেত্রে আমরা এই বি এ সি ও এ সি বি দুইটি সূক্ষ্মকোণ, দুইটি সূক্ষ্মকোণ। এখন আমরা এ কোণ সি কোণ যে সূক্ষ্মকোণ, যে কোনো একটি কোণকে আমরা থিটা কোণ ধরব। যে কোনো একটি কোণকে থিটা কোণ ধরে ওই কোণের তে বাহু তিনটির নাম নির্ধারণ করব। তাহলে আমরা ধরে নিলাম সি কোণ হচ্ছে থিটা কোণ। আমাদের সি কোণ হচ্ছে থিটা কোণ। সি কোণের সাপেক্ষে আমরা তাহলে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই তিনটা বাহু, একটা এ বি বাহু, একটা বি সি বাহু, একটা এ সি বাহু। আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমাদের বি কোণটা সমকোণ, বি কোণের সমকোণী বাহুর বিপরীত, সুবিধা নেই। আচ্ছা, আমরা আবার একটু দেখি। আমাদের বি কোণ হচ্ছে সমকোণ, বি কোণের বিপরীত বাহু এ সি, এ সি বাহুকে অতিভুজ বলা হয়। এটা আমরা পূর্ববর্তী ক্লাস থেকে আমরা শিখে আসছি। আমরা জানি সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়। সুতরাং আমাদের এসি বাহু সমান হচ্ছে কি? অতিভুজ। এসি বাহু সমান অতিভুজ। এখন আমরা এবি এবং এবি বাহু এবং বিসি বাহু নির্ণয় করব। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটু খেয়াল করি। আমরা যদি সি কোণের অর্থাৎ থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে আমরা এবি বাহুটাকে যদি আমরা নির্ণয় করি, তো কি দাঁড়ায়? থিটা কোণের বিপরীত বাহু। এবি বাহুটা কোথায় অবস্থিত? থিটা কোণের বিপরীতে অবস্থিত। তাহলে আমরা এবি বাহুর নামকরণ করতে পারি কি? বিপরীত বাহু। বিপরীত বাহু। আচ্ছা, এবার আমরা দেখি বিসি বাহু। বিসি বাহু হচ্ছে আমাদের থিটা কোণের সাথে সংলগ্ন লাগানো, থিটা কোণের সাথে সংলগ্ন লাগানো। বিসি বাহুটা কোথায়? থিটা কোণের সংলগ্ন যেহেতু লাগানো, সেহেতু আমরা কি লিখতে পারি? সন্নিহিত বাহু। সন্নিহিত তাহলে আমরা আমাদের তিনটা বাহুর নাম পেয়ে গেছি। আমাদের এ বি সি সমকোণী ত্রিভুজে, এ বি সি সমকোণী ত্রিভুজে এ সি হচ্ছে আমাদের অতিভুজ, এ বি বাহু হচ্ছে বিপরীত বাহু, বিসি বাহু হচ্ছে সন্নিহিত বাহু। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা যে আলোচনাটা করলাম এটা আমাদের বইয়ে আছে, বইয়ের সাথে রিলেটেড। এবার
আমার অভিজ্ঞতার আলোকে আমি আরেকটু তোমাদেরকে সহজ করার জন্যে এই তিনটা নামকরণের সাথে আরেকটু নাম আমরা দিতে পারি। সেটা কীরকম আমরা একটু দেখি। আমাদের যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সেহেতু এসি বাহু অতিভুজ, এটা আমরা ফিক্সড ধরে রাখতে পারি। এখন আমরা একটু চিন্তা করি, একটু আমরা মাথাকে আমরা খাটাই যে বিসি বাহুটাকে যদি আমরা এই যে সমকোণী ত্রিভুজটাকে যদি আমরা নিচের দিকে চাপিয়ে দিই, তাহলে বিসি বাহুটা ভূমির সাথে মিলে যায়। বিসি বাহুটা কি হয়? ভূমির সাথে মিলে যায়। তাহলে বিসি বাহুকে আমরা কি বলতে পারি? ভূমি বলতে পারি। কি বলতে পারি? বিসি বাহুকে আমরা ভূমি বলতে পারি, ভূমি বলতে পারি। আচ্ছা, আমরা যে এবি বাহু দেখতেছি, এই যে আমি আমার নির্দেশক কাঠিটা ধরলাম, এটাকে যদি নিচের দিকে নামিয়ে দিই, আমাদের ভূমির সাথে এটা কি হয়ে যায়? কুটি হয়ে যায়। কুটি, কুটিকে আমরা কি বলি? লম্ব বলি। কুটিকে কি বলি আমরা? লম্ব। কেন লম্ব বলি? লম্ব হওয়ার শর্ত কি আমরা জানি? জানি, আমরা পূর্ববর্তী ক্লাস থেকে পড়ে আসছিলাম। ভূমির সাথে যদি কোনো কুটি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই কুটিকে লম্ব বলা হয়। যে কুটি ভূমির সাথে 90 ডিগ্রি অথবা যে রেখা অথবা যে বাহু, যে রেখা যে বাহু ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সে রেখা বা বাহুকে লম্ব বলে। তাহলে আমাদের এবিকে আমরা কি বলতে পারি? লম্ব বলতে পারি। এখানে তোমরা একটা বিষয় খেয়াল রাখবা, একটা বিষয় স্মরণ রাখবা। লম্ব আর ভূমি আমরা তখনই চিন্তা করতে পারবো যখনই আমাদের থিটা কোণ ভূমির সাথে হবে, যখন থিটা কোণ ভূমির সাথে থাকবে। যদি আমাদের প্রশ্নের মধ্যে বা আমাদের যদি এই যে সূক্ষ্মকোণটা একে যদি আমরা থিটা কোণ নির্ণয় করি, কোণকে যদি আমরা থিটা কোণ নির্ণয় করি, তখন আমরা লম্ব ভূমি ধরতে পারবো না। তখন আমরা ধরতে হবে সন্নিহিত বাহু বিপরীত বাহু, সন্নিহিত বাহু বিপরীত বাহু। তাহলে আমরা আজকে কি জানলাম? সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 3টি বাহু সম্পর্কিত এবং 3টি বাহুর নামকরণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এতক্ষণ সমকোণী ত্রিভুজ নিয়ে যে আলোচনা করলাম, আমরা একটু আমাদের জ্ঞান যাচাই করি। আচ্ছা, আমরা একটু দেখি সমকোণী ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলে? সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আচ্ছা, সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর বাহু দুইটির নাম কি কি? থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। থিটা কোণের সাপেক্ষে সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু। আমার 4 নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজের সমকোণ ভিন্ন অপর কোনো দুইটি সূক্ষ্মকোণ নাকি স্থূলকোণ? আমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান। যেহেতু একটি কোণের পরিমাণ সমকোণ, বাকি 2টি কোণের পরিমাণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। বাকি কোণগুলো অবশ্যই সূক্ষ্মকোণ হতে হবে। আমরা এই প্রশ্নগুলো আমাদের খাতায় লিখে রাখি এবং আমাদের উত্তরগুলো আমরা জেনে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করব। আমাদের ত্রিকোণমিতির 6টি অনুপাত আছে, আমরা অনুপাতগুলো একটু নির্ণয় করব। নির্ণয় করার জন্য আমরা যে কোনো একটি সূক্ষ্মকোণ নিই, এক্স ও ওয়াই, একটি থিটা কোণ। এক্স ও ওয়াই একটি থিটা কোণ। ও ওয়াই এর উপর যে কোনো একটি বিন্দু পি লই, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি। সুতরাং
আমি একটু লিখি, তোমরা খাতায় লিখে দিতে পারো। মনে করি এক্স ও ওয়াই একটি সূক্ষ্মকোণ। ও ওয়াই এর উপর পি একটি বিন্দু নি। পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এম লম্ব ও এক্স আঁকি। সুতরাং পি ও এম একটি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। আমরা খাতায় লিখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে পি ও এম সমকোণী ত্রিভুজে এ পি ও এম সমান থিটা কোণ। সুতরাং ওপি সমান অতিভুজ। পিএম সমান বিপরীত বাহু। ওএম সমান সন্নিহিত বাহু। আমরা তাহলে আমাদের তিনটা বাহু নির্ধারণ করতে পেরেছি। এখন আমরা আমাদের 6টি অনুপাতের নির্ণয় করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম যে অনুপাতটা পাই সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে আমাদের বিপরীত বাহু বাই অতিভুজ। বিপরীত বাহু বাই অতিভুজ, অর্থাৎ আমি যদি সাংকেতিকভাবে লিখি, আমার এখানে বিপরীত বাহু হচ্ছে কোনটা? পিএম। অতিভুজ হচ্ছে ওপি। আমরা এরপরে আসি আমরা কস থিটাতে সন্নিহিত বাই অতিভুজ। অর্থাৎ আমরা যদি গাণিতিকভাবে লিখি ওএম বাই ওপি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি তোমাদেরকে, আমি পিএম লিখছি, তুমি চাইলে এমপি লিখতে পারো। তোমরা চাইলে পিএম এর জায়গায় এমপি লিখলেও ভুল হবে না, ওপির জায়গায় পিইউ লিখলেও কি হবে না, ভুল হবে না। আমরা সাইন থিটা লিখলাম, কস থিটা লিখলাম, কোসেক থিটা। কোসেক থিটা হচ্ছে আমাদের অতিভুজ বাই বিপরীত বাহু। ওপি সমান ওপি বাই পিএম।
sec থিটা সমান অতিভুজ বাই সন্নিহিত বাহু। অর্থাৎ ওপি বাই ওএম। তাহলে আমরা এখানে কয়টা অনুপাত পেলাম 6টা অনুপাত পেয়েছি। আমরা 4টি অনুপাত লিখলাম, তোমরা খাতায় লিখে দিতে পারো। এরপরে আমরা tan থিটা সমান আমাদের PM বাই OM, অর্থাৎ বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। অর্থাৎ PM বাই OM। cot থিটা সমান সন্নিহিত বাহু বা বিপরীত বাহু। OM বাই PM। তাহলে আমরা 6টি অনুপাত পেয়ে গেলাম। আমরা এই 6টি অনুপাত এখানে আমরা সাইন, কস, সেক, কুসেক, ট্যান, কট, এই 6টি অনুপাতের মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা আমরা একটু আলোচনা করি। শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো আমরা আমাদের অনলাইন ক্লাস শেষ করতে যাচ্ছি। আমরা আগামী আলোচনা পরবর্তী ক্লাসে আমরা করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।